তাহলে আগের দিন আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে বুঝবো। আজকে দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ ফর্ম অর্থাৎ না সূচক বাক্যগুলো কিরকম হয়ে থাকে। যেমন দেখো এখানে আগে ফর্মটাকে লিখে নাও। ফর্মে কি থাকছে, ফর্ম যেটা রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস তারপরে যে কোনো স্টেটমেন্ট তুমি দিতে চাইছো সেই স্টেটমেন্ট বা অবজেক্ট বলে থেকে আমরা অবজেক্টটাকেও লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফরম্যাট। এবার নট যেটা রয়েছে এটা সাবজেক্ট সিঙ্গুলার হলে একরকম হবে, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হলে একরকম হবে। ঠিক আছে, তো সেটাকে আমরা একটু দেখে নিই। কি বলছে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ঠিক আছে, ফরম্যাটের প্রথম ফর্মটা দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই যদি স্পিকার ইন্ডিকেট করে, স্পিকার ইন্ডিকেট করে, এর আগের দিনে বুঝেছিলাম যে আই যখনই স্পিকার অ্যাজ এ পার্সন হয়ে যাচ্ছে তখন আমরা ভার্বের প্লুরাল ফর্ম নিচ্ছিলাম, তাই না, সিঙ্গুলার ফর্ম নিচ্ছিলাম না। অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, সে মনে আছে, আই টেক টি ইন দ্য মর্নিং, টেক টি নিয়েছিলাম, নট টেক্স টি, আই টেক টি, মনে আছে তো নাকি ভুলে গেছো? মনে আছে না ভুলে গেছো? বেশ, তাহলে ভালো বুঝবে, যদি মনে থেকে থাকে তাহলে ভালো বুঝবে। তো স্পিকার যদি সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে তাহলে ভার্বেরও আমরা এখানে কি নেব, প্লুরাল ফর্ম নেব। অর্থাৎ ধরো এটাকে যদি ডু ধরে নি ভার্ব, তাহলে এটা হবে ডু নট, ডু নট, ডাজ নট নয়। যখন কি হবে, সাবজেক্টকে যখন প্লুরাল বোঝাবে বা আই যখন অ্যাজ এ পার্সন বা স্পিকারকে বোঝাবে তখন আমরা নেগেটিভ ফর্ম আনার জন্য সেটাকে ডু নট বা ডোন্ট, এটা দেখলো ঘাড় হওয়ার কারণ, যেটা ডু নট সেটাই ডোন্ট। ঠিক আছে, যেটা ডু নট সেটাই ডোন্ট। তো সেই ক্ষেত্রে আমরা ডু নট বা ডোন্ট শব্দটাকে ব্যবহার করব, দেন তারপর আমরা ভার্বটাকে ব্যবহার করব। আচ্ছা, এখানটা ভুল হয়ে গেছে, এটা আগে লেখো নটটাকে, পরে লেখো ভার্বটাকে। আগে নেগেটিভ ফর্মটা আসবে, তারপরে ভার্ব আসবে। হ্যাঁ, নট প্লাস ভার্ব ওয়ান যেহেতু, অ্যান্ড প্লাস দেন অবজেক্ট। ঠিক আছে, তো তারপরে ভার্ব এবং তারপরে যা কিছু স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট বসে যাবে যদি সাবজেক্ট প্লুরাল হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এরর যা কিছু আসবে এর ওপর ডিপেন্ড করেই আসবে। সাবজেক্টকে দিয়ে দেবে প্লুরাল আর ভার্বকে এখানে দিয়ে দেবে তোমার সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে যে ফর্ম বসবে সেই ফর্ম এখানে বসিয়ে দিল, তুমি তখন বুঝতে পারলে না, এরর ভুল হয়ে যাবে। 2 নম্বরটা দেখো, যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে এখানে হয়ে যাবে ডাজ নট বা ডাজন্ট। ডাজন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, যে যদি আমরা নেগেটিভ ফর্মে আনতে যাই কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনাইটে, আমাদের প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে নট অর্থাৎ নেগেটিভ ফর্ম, তারপরে আসবে ভার্ব এবং তারপরে যা কিছু স্টেটমেন্ট বা ইনফরমেশন দেওয়া হবে সেটা আসবে অবজেক্ট। তো এবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি করব, বা সাবজেক্ট যদি আই হয় আর আই যদি স্পিকারকে ইন্ডিকেট করে, তাহলে আই যখনই স্পিকারকে ইন্ডিকেট করবে তখন, এর আগের দিন বলেছিলাম, এটা তখন কি ফর্ম হবে, প্লুরাল ফর্ম হবে।
সেই জন্য দেখো সাবজেক্ট প্লুরালের সঙ্গে আইটাকে ইন্ডিকেট করেছি। তো প্লুরাল ফর্ম হবে, আর যখনই প্লুরাল ফর্ম হবে তখনই কি হবে, ভার্ব যখনই আমি প্লুরাল ফর্ম হবে তখনই ভার্বের প্লুরাল ফর্মটা বসবে। আর প্লুরাল ফর্মের সঙ্গে কখনো ইএস বা এস যোগ হয় না, এস বা ইএস প্লুরাল ফর্মে যোগ হয় না, ওটা সিঙ্গুলার ফর্মে যোগ হয় ভার্বের। তো সেটা আমরা কোথায় দেখবো না, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যায় তখন সেখানে যে নটটাকে ইউজ করা হবে সেটা তখন হয়ে যাবে ডাজ নট। যেমন এখানে হয়ে যাবে ডু নট, অর্থাৎ ভার্বের এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা ভার্বের হচ্ছে প্লুরাল ফর্ম দুটা, আর ডাজটা এখানে কি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো যখন দেখা যাবে সাবজেক্ট প্লুরাল হচ্ছে তো ভার্বের ফর্মও এখানে প্লুরাল ফর্ম নিতে হবে, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ভার্বেরও আমরা সিঙ্গুলার ফর্ম নেব। আর ভার্বের সিঙ্গুলার আর প্লুরাল আগের দিনই বলেছিলাম যে সেটা সাবজেক্টের ঠিক উল্টো হয়, অর্থাৎ সাবজেক্টে কি হয় এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে দেখো কি দাঁড়ায়। ঠিক আছে, এক্সাম্পল লেখো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? একটু দাঁড়াও না, একটু লিখে নি, আমার একটু লেট হয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে। 2 মিনিট। হয়ে গেছে, মুছে দাও। বেশ, ঠিক আছে, চলো এবার আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে দেখো ক্লিয়ার হয়ে যাবে একদম। যদিও কারো এখানে কোনো রকম ধোঁয়াশা থাকার কথা নয়, বাট যদিও হয়ে থাকে দেখো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা কিন্তু দেখো, হি ডু, সরি, হি ডু or does, he do or does not go or goes, there। একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স লেখো, they do or does, দাঁড়া আর একটু নিচে লিখি নাহলে বোঝাতে সময় অসুবিধা হয়ে যাবে। they do or does not go or goes there। Okay? আর একটা লেখো, I do or does not eat or eats apples। ঠিক আছে, লিখে নিয়েছো? বেশ, এবার দেখো এটাকে যদি নেগেটিভ ফর্মে করতে হয় তাহলে হির পরে, হি যখন রয়েছে তার সঙ্গে ডু অর ডাস এর মধ্যে কোন ভার্বটা আসবে আর গো অর গোস কোনটা আসবে ইমিডিয়েটলি লিখে কমেন্ট করবে। হি হয় ডু নেবে না হলে ডাস নেবে, যে কোনো একটা, নট গো অর গোস যে কোনো একটা,
দেয়ার দিয়ে সেন্টেন্সটা আমাকে ইমিডিয়েটলি কমেন্ট করে বলো দেখি কার কি মনে হয়। হি ডু অর ডাজ নট গো অর গোজ দেয়ার। দেবযানী বলছে ডু আর গো। দেবযানী বলছে ডু অ্যান্ড গো। বেশ, ডু অ্যান্ড গো। আর কেউ? ডাজ অ্যান্ড গো। চম্পা doesn't go there. He doesn't go there. ওকে, আর কারো কিছু বলার আছে? হি ডাজ নট গো দেয়ার। ওকে, দেখো বলি, যেহেতু হি কি এটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বের সিঙ্গুলার ফর্মে আসবে না, আর ভার্বের সিঙ্গুলার ফর্ম কোনটা? ডাজ। তো হি যেহেতু সিঙ্গুলার ফর্ম, তো এখানে ডু তো হয়ে গেল প্লুরাল ফর্ম, ডাজ এখানে সিঙ্গুলার ফর্ম, তাহলে ডু এখানে হবে না। আর ভার্ব সিঙ্গুলার বলে আমি যেহেতু একবার সিঙ্গুলার এখানে দেখিয়ে দিয়েছি হেল্পিং ভার্বকে বা অ্যাকশনকে, এটা তো অ্যাকশন আর এটা হচ্ছে টাইম। তো যখন আমি অ্যাকশনকে দেখিয়ে দিয়েছি যে এখানে ডাজ সিঙ্গুলার ফর্ম যখন দেখিয়ে দিয়েছি, তখন এখানে আর প্লুরাল বা সিঙ্গুলার ফর্মের কিছু নেই, এখানে মেন ভার্বই আসবে, অর্থাৎ এখানে গো হবে নট গোস। এখানে গো হবে নট গোস। ওকে, ক্লিয়ার? বুঝাতে পারলাম যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, আমার ভার্বও সিঙ্গুলার ফর্মে চাই, তো ভার্ব তো এখানে দুটা তো প্লুরাল ফর্ম আছে, তাহলে সিঙ্গুলার ফর্ম ডাজ দিয়েছি। এইবার সিঙ্গুলারের জন্য একবার সিঙ্গুলার ফর্ম এফেক্ট করে গেছে, আর এখানে কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের এফেক্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? মেন ভার্বটাকে নেব, তখন এই মানে মেন ভার্ব যেটা আছে সেটাকেই নেব, তখন এইখানে আর সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম আমার দেখার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 নম্বর সেন্টেন্সটাই কি হবে? 2 নম্বরটাই কি হবে? দে ডু অর ডাজ নট গো অর গোস দেয়ার। They do or does not go or goes there. जल्दी से they don't go there. They don't go there. কে বলছে এটা? চম্পা বলছে they don't go there. They do not go there. Do goes. আচ্ছা, তো দেখো এইখানে দে তো হয়ে গেল প্লুরাল ফর্ম, দে হলো প্লুরাল ফর্ম। দে যদি প্লুরাল ফর্ম হয় তাহলে এখান থেকে ভার্বের আমাকে নিতে হবে কোনটা? এখান থেকে ভার্ব আমি নেব প্লুরাল ফর্ম, তাহলে প্লুরাল ফর্ম তো হয়ে গেল ডু, তাহলে এখানে ডাজ হবে না। আর একবার যখন প্লুরাল ফর্ম নিয়ে নিয়েছি তখন বাকি সেন্টেন্সের ওপর আর প্লুরালের কোনো এফেক্ট থাকবে না, অতএব এখানেও গোজ হবে না, গোই হবে। তাহলে সেন্টেন্স কি হবে? দে ডোন্ট গো দেয়ার। ডু নট কে একসঙ্গে বলবে, ডাজ নট কে একসঙ্গে বলবে, ঠিক আছে? দে ডু নট গো দেয়ার, দে ডোন্ট গো দেয়ার। ক্লিয়ার কনসেপ্ট? বোঝালাম? আমি আগে যে ফর্মটা বলেছিলাম, যে ফর্মটা আমি লেখালাম, নেগেটিভ সেন্সের যে ফর্মটা আমি লেখালাম, সেই ফর্ম অনুযায়ী ইনডিফিনাইট টেন্সের যদি নেগেটিভ সেন্স থাকে, এরর কারেকশন দিয়ে থাকে, তাহলে কোন জায়গায় কোনটা হবে সেটাকে বুঝতে কোনো সমস্যা নেই আশা করি, ঠিক আছে? তাহলে যদি সিঙ্গুলার ফর্ম থাকে সাবজেক্টের, তাহলে ভার্বেরও আমরা সিঙ্গুলার ফর্ম নেব, আর সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে আমরা ভার্বেরও প্লুরাল ফর্ম নেব। এবং এইখানে যখনই একবার সিঙ্গুলার বা প্লুরাল আমি মেনশন করে দেবো, আমার বাকি সেন্টেন্সের ওপর সিঙ্গুলার বা প্লুরালের কোনো এফেক্ট পড়বে না। ইজ দ্যাট ক্লিয়ার? দেন দেখো এবার আই কে নিয়ে যত সমস্যা। আই কি বলছে? আই ডু অর ডাজ নট ইট অর ইটস অ্যাপেলস। তাহলে আই এখানে কি ইন্ডিকেট করছে? আই এখানে কি ইন্ডিকেট করছে? লেটার অর পারসন অর স্পিকার? এখানে আই লেটার ইন্ডিকেট করছে অর স্পিকার ইন্ডিকেট করছে? কি ইন্ডিকেট করছে এখানে? পারসন। তাহলে আই যদি এখানে পারসন ইন্ডিকেট করে থাকে, তাহলে আই পারসন ইন্ডিকেট করলে কি হবে? প্লুরাল ফর্ম হবে।
তাহলে প্লুরাল ফর্ম যদি হয় তাহলে ভার্বের আমরা প্লুরাল ফর্মটাকেই নেব, সিঙ্গুলার ফর্মটাকে নেব না। ঠিক আছে, আর এখানে যখন প্লুরাল ফর্ম আমি যখন বুঝিয়ে দিয়েছি তখন এইখানে কি আসবে, ইট আসবে, ইটস আর আসবে না। তাহলে কি হলো, আই ডোন্ট ইট আপেলস, আই ডোন্ট ইট আপেলস। ক্লিয়ার? যেটা বোঝাতে চাইলাম সেটা বোঝাতে পারলাম। কারো কোনো জিজ্ঞাসা আছে নেগেটিভ ফর্মের উপরে? এটা নেগেটিভ ফর্ম আছে, আর এখানে স্পেলিং এইরকমই দেওয়া থাকবে। কিরকম দেওয়া থাকবে দেখো, হয়তো তোমাকে এই সেন্টেন্সটাই লিখে দিল যে হি, সেন্টেন্স এরকম লিখে দিল, হি ডাজ নট গো, ধরো এটা দিল এ, এটা এ, গোজ, এটা ধরো বি, অ্যান্ড দেয়ার, এটা ধরো সি। এবার বললো কোন জায়গায় ভুলটা আছে, তাহলে তোমার তখন অপশনটা কি আসবে, অপশন বি আসবে, কারণ এখানে গোজ নয়, হবে কি গো। ঠিক আছে, তো এই ধরনের এরর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মে এই ধরনের এরর তোমাকে দিয়ে দেবে, এবং ডিতে দিল নো এরর, ডি অপশনে মনে করো দিয়ে দিল নো এরর, নো এরর বললো, এটা ডি অপশন মনে করো। তো চারটে অপশন দিয়ে দিল, এ বি সি ডি। তো সেইখান থেকে তোমাকে এইটা দেখতে হবে, বা এইখানে যদি ডু নট দি দেয়, ডাজ না দিয়ে হয়তো এখানে ডু নট দিয়ে দিল, তাহলে এর একটা এ অপশন আসবে, এখানে গো দেওয়া থাকলো কিন্তু এখানে দিয়ে দিল ডু নট। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ ফর্ম। আর প্র্যাকটিস করার জন্য সেন্টেন্স তো পেয়ে যাবে, যার কাছে যা বই আছে খুলবে দেখবে সেন্টেন্স পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর আমি যখন প্র্যাকটিস টপিকটা শেষ হয়ে গেলে আমি যখন প্র্যাকটিস করাবো যে এরর কারেকশনের জন্য বা ধরো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য, তখন আমরা সেখানে আরো বাকিগুলোকে দেখে নেবো, কোনো সমস্যা নেই। একজন বোঝাচ্ছে, আগের তুমি ইয়ে দেখেছো, কি বলে, আগের ক্লাসগুলো দেখেছো চিরঞ্জিত ইংরাজির? আমি বোধহয় সেকেন্ড ক্লাসেই বলে দিয়েছিলাম যে আই কি করে প্লুরাল হবে, কোন ক্ষেত্রে প্লুরাল হবে। আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আই কেন প্লুরাল হলো এবং কি ফর্মে প্লুরাল হলো, ওখানে পরিষ্কার খুব ভালো করে বোঝানো আছে। ঠিক আছে, আচ্ছা এইবার নোট করো, নোট লেখো, সেন্টেন্স টাইপ ফর টেন্স। টেন্স, দেখো কত রকমের সেন্টেন্স আমাদের টেন্স বোঝার জন্য প্রয়োজন হয়। সেন্টেন্স সাধারণত আমরা দেখি যেগুলো আমাদের ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে, দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর তিন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাম্বার ওয়ান, পেনগুলো কি হয়েছে, কোনোটা ঠিক মতো দাগ পড়ছে না, কালি বললাম এখনই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দু নম্বর লেখো নেগেটিভ সেন্টেন্স, তিন নম্বর লেখো
ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরও হবে ইন্টারোগেটিভ। পেনটা বারবার এম হয়ে যাচ্ছে। সেন্টেন্স। ঠিক আছে, তারপর আরো আছে তোমার হচ্ছে গিয়ে আরো অনেক রকম সেন্টেন্স রয়েছে, কিন্তু সেই সমস্ত সেন্টেন্স সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট আসে না। ঠিক আছে, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, এরকম আরো রয়েছে, কিন্তু আমাদের এখানে সাধারণত আমরা তিন ধরনের সেন্টেন্সকেই দেখতে পাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য। সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স যেটা না সূচক বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, এই তিন ধরনের সেন্টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেখতে পাই। আচ্ছা, এদের ফর্ম গুলো একবার লিখে নাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্স খুবই ইজি ফর্ম, এটাকে লিখে নাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেন স্টেটমেন্ট। এটার জন্য আছে দেখো ফর্মটা, সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, অর্থাৎ V1 যেটাকে বলছি, প্লাস অবজেক্ট বা যে কোনো স্টেটমেন্ট আমরা দেব সেইটা। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ সেন্টেন্সে কি আসবে, যেটা একটু আগেই করলাম, নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আসছে প্লাস তারপরে নট আসছে, ডু নট বা ডাজ নট। ঠিক আছে, যেটা দেখালাম যে সাবজেক্ট তারপরে তুমি হেল্পিং ভার্ব লিখতে পারো, ওটাকে হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব অর ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস ইনফরমেশন। এটাই করলাম না একটু আগে, আমরা সাবজেক্ট দেখলাম, তারপরে ডু নট বা ডাজ নট, ডু অর ডাজ বা ডু ভার্ব যেটা ছিল সেটা হেল্পিং ভার্ব ছিল, তার সঙ্গে নট যোগ করেছি, এবং তারপরে গো মেইন ভার্ব এন্ড দেন স্টেটমেন্ট অর ইনফরমেশন। ওকে, তো এটা হ্যাঁ সূচক, এটা না সূচক। কপি হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বোঝাতে হবে, এটাকে মুছে নিয়ে আমি তারপর আবার নতুন হেডিং দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেখা হয়ে গেলে বলবে। এবং এই দুটো জিনিসের মধ্যে আশা করি কোনো ইয়ে নেই, জিজ্ঞাসা নেই, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স দেখতে গিয়ে যে সমস্ত এক্সাম্পল দিয়ে আসছি সেগুলো সবই ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যেটা একটু আগেই করলাম, এবং নেগেটিভ সেন্টেন্সের ফর্ম কি হয় সেটাও দেখালাম, ওখানে আমরা এক্সাম্পলও দেখে নিলাম তিনখানা। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার এ পর্যন্ত? চলো এবার নোট করো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে। প্রশ্নবোধক বাক্য যেটা আমরা বলে থাকি সেটা আমরা দু ধরনের পেয়ে থাকি। ঠিক আছে, কি কি? একটা হয়ে থাকে ক্লোজ এন্ডেড কোশ্চেন, CLOAC, ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন, and next open ended question। এবার প্রশ্ন হলো ক্লোজ এন্ডেড কোশ্চেন কাকে বলা হয় বা ওপেন এন্ডেড কোশ্চেন এবে কাকে বলা হয়। দেখো, ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে সেই সমস্ত কোশ্চেন যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ এবং নাতে দিয়ে থাকি, ইয়েস অর নো। কিরকম? তুমি কি আমার সঙ্গে যাবে? নো, না তো না। তুমি কি আমার সঙ্গে যাবে? ইয়েস, হ্যাঁ তো হ্যাঁ তো হ্যাঁ। এইখানের ফর্মটা কি হয় সেটাকে দেখ। যেগুলো ক্লোজ এন্ডেড কোশ্চেন তার ফর্মটা
কি হয়। ঠিক আছে, তার ফর্মটা হচ্ছে, দেখো আমরা কি জানি, সাধারণত সাবজেক্ট প্রথমে আসে, তারপর হেল্পিং ভার্ব বসে। তো সেটাকে কোশ্চেন করতে হলে কি হয়, হেল্পিং ভার্ব ফার্স্টে আসবে প্লাস সাবজেক্ট। এক্সাম্পল দিচ্ছে, আগে ফর্ম করতে লেখো, হেল্পিং ভার্ব আগে আসবে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, দেন প্লাস স্টেটমেন্ট অর অবজেক্ট, দেন প্লাস স্টেটমেন্ট অর অবজেক্ট। ঠিক আছে, তো ফর এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি হবে, এক্সাম্পল দেখলে হবে কি, দেখো ডাজ হি ইট অ্যাপেল, অ্যাপেলস, ডাজ হি ইট অ্যাপেলস। আচ্ছা, এখানে ইট না ইটস হবে, কোনটা হবে বলো তো দেখি, ডাজ হি ইট অর ইটস অ্যাপেলস, কোনটা হবে? সরি, এখানে ফুল স্টপ না, জিজ্ঞাসা চিহ্ন হবে। তো সে কি আপেল খায়, অ্যান্সার কি আসবে, ইয়েস অর নো। তো যে প্রশ্নের অ্যান্সার আমরা ইয়েস অর নো তে দেবো সেগুলো হবে কি, ক্লোজ এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন। এক্স্যাক্টলি এখানে ইট হবে, ইটস হবে না, কেন হবে না? ইটস এখানে কেন হবে না, কারণ হি তো সিঙ্গুলার ফর্ম, হি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর হি যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ভার্বের আমরা দেখো এখানে সিঙ্গুলার ফর্ম অলরেডি নিয়ে নিয়েছি, তাই মেন ভার্বের এই সিঙ্গুলার ফর্মের আর কোনো প্রয়োজন নেই, এখানে ইটি হয়ে যাবে। তাই এটা অ্যাকচুয়ালি ছিল কি, হি ডাজ ইট অ্যাপেলস, হি ডাজ ইট অ্যাপেলস। কিন্তু সেটাকে আমি যখন কোশ্চেন করলাম, অর্থাৎ ক্লোজ এন্ডেড কোশ্চেন যখন করলাম, তখন কি করলাম, হেল্পিং ভার্বকে আগে দিলাম, সাবজেক্টকে পরে দিলাম, মেইন ভার্ব এন্ড দেন অবজেক্ট অর স্টেটমেন্ট যা রইলো সেটা তারপরে বসে গেল। তাহলে এইখানে কি হলো, ডাজ হি ইট অ্যাপেলস দিয়ে কোশ্চেন মার্ক, যে সে কি আপেল খাবে, যদি ইয়েস হয় তো ইয়েস, যদি নো হয় তো নো, কোশ্চেনের অ্যান্সার ইয়েস অর নো তে আসলো। যেমন দেখো, আবার যদি দেখি আরো একটা ধরো, এখানে দেখে নাও, ডু, দাঁড়াও তো পেন গুলো কি হয়েছে কি জানি, ডু দে do they eat apples, do they eat apples, বুঝতেই পারছো, দে এখানে প্লুরাল ফর্ম, আর তাই ভার্বের প্লুরাল ফর্মটাকেই নেওয়া হয়েছে, তাহলে ভুল হবার কোনো সম্ভাবনা নেই। দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করো, আর দেখো আমি এই পর্যন্ত তোমাদেরকে যা করিয়েছি টেন্সে, আমি কোথাও রুলস লেখাইনি, আমি কোথাও রুলস লেখাইনি, যেটা দিয়েছি সেটা কনসেপ্ট, যেটা দিয়েছি সেটা কনসেপ্ট, অর্থাৎ যা কিছু করতে হবে কনসেপ্টের উপর বেস করে, রুলস এর উপর নয়। কারণ রুলস যদি তুমি মুখস্থ করে নাও, যদি রুলস তুমি ভুলে যাও, তুমি অ্যান্সার করতে পারবে না। তাই কনসেপ্টটাকে নাও, ব্যাপারটাকে বুঝে নাও, মুখস্থ করবে না যে কেন এবং কি জন্য। দেখো আমি 3টে ক্লাস, আজকে বোধহয় গ্রামারের 3টে ক্লাস হচ্ছে, কোনো জায়গায় আমি তোমাদেরকে বলিনি যে এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কেন হবে আর কেন হবে না, দেখো তার প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমি তার জিনিসগুলোকে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, এবং সেটা কনসেপ্টে বুঝিয়েছি, রুলসে নয়। তাই কি না বলো? আমি যা কিছু বুঝিয়েছি সবটাই বুঝিয়েছি কনসেপ্টের উপরে, কোনো রুলস এর উপরে নয়। সেন্টেন্স দেখে তোমাকে কোনো রুলস মনে রাখার প্রয়োজন নেই, তুমি সেন্টেন্স দেখবে তো কনসেপ্টটাকে নেবে। ঠিক আছে, এবং এটা পরে কতটা কাজে লাগবে আমি যখন এরপরে আসবো, যে অ্যাপ্লিকেশন, আমরা যখন অ্যাপ্লিকেশন গুলোকে দেখবো, যে এত কিছু যে কনসেপ্ট আমরা নিলাম তার অ্যাপ্লিকেশন গুলো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে ফেলবো, দেখবে তখন কত ইজিলি তোমরা ভুলগুলোকে বার করতে পারবে বা সেখান থেকে ক্লিয়ার করতে পারবে। ওকে, চল তাহলে এখানে কি হলো, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ছিল তাই ভার্বের সিঙ্গুলার ফর্ম এলো, আর এখানে যেহেতু প্লুরাল ছিল তাই এখানে প্লুরাল ফর্ম এলো। এই পর্যন্ত আশা করি বুঝে গেছো। এটা ছিল ক্লোজ এন্ডেড কোশ্চেন। এবার আমরা আসছি ওপেন এন্ডেড কোশ্চেন। তাহলে কাকে বলে?
দেখো ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে না, তোমাকে কিছু একটা ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ একটা স্পিচ দিতে হবে, একটা স্পিচ বলতে হবে, ঠিক আছে? সেই ধরনের কোশ্চেনকে আমরা বলি ওপেন এন্ডেড কোশ্চেন, বা এগুলোকে অনেকে WH কোশ্চেনও বলে থাকে, যেগুলো WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন গুলোকে করা হয়। তো এর ফর্মটা কি হবে লিখে নাও, এর ফর্মটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, একে আরেকটা কোশ্চেন ওয়ার্ড কোশ্চেনও বলে, ঠিক আছে? এটাকে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেনও বলে। দাঁড়াও, তুমি কালি করে নিও, লিখতে গিয়ে বিরক্ত লাগছে। লিখে নাও, এর আরেকটা নাম লিখে নাও কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। কালির কুকু বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, লিখে নিয়েছো এটা কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, তাহলে আমি ওটা লিখলাম না। চলো এখানে ফর্মটা লিখি, তাহলে এক্সাম্পল গুলো ধরে যাবে, ঠিক আছে? ফর্মটা লেখো এখানে, যে প্রথমে আসবে কোশ্চেন ওয়ার্ড, যেহেতু কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন, প্লাস সাবজেক্ট আর হেল্পিং ভার্ব আগে আসবে, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যা কিছু স্টেটমেন্ট দেব, ঠিক আছে, বা মেন ভার্ব, দেন প্লাস যা কিছু স্টেটমেন্ট বা ইনফরমেশন থাকবে, ঠিক আছে? তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন যদি আমরা দেখি, তার ফর্মে কি আসবে, প্রথমে আসবে কোশ্চেন ওয়ার্ড, তারপরে আসবে হেল্পিং ভার্ব, আর এই হেল্পিং ভার্বটা কার উপর ডিপেন্ডেন্ট করবে, সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে হেল্পিং ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে, যদি সাবজেক্ট প্লুরাল ফর্ম হয় তাহলে হেল্পিং ভার্ব প্লুরাল ফর্ম হবে। মেইন ভার্বের উপর কোনো এফেক্ট পড়বে না, মাথায় রাখো, মেইন ভার্বের উপর কোনো এফেক্ট পড়বে না ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন দেখো, যদি আমরা করি why do they go there, why do they go there, দেখো এটা তো হয়ে গেল কোশ্চেন ওয়ার্ড, এটা হেল্পিং ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এন্ড দেন এটা অবজেক্ট অর স্টেটমেন্ট হলো। তাহলে যা বললাম দেখো, দে কি ছিল, প্লুরাল ফর্ম ছিল, ভার্বের কোন ফর্ম বসেছে, প্লুরাল ফর্ম বসেছে, তাই না? তো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি ইনডিফিনাইট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দু রকম সেন্টেন্স দেখতে পাবো, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন আর একটা ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেনকে কোশ্চেন ওয়ার্ড কোশ্চেনও বলা হয়, যে ক্ষেত্রে কোশ্চেন ওয়ার্ড থাকবে, তারপর হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, এন্ড দেন স্টেটমেন্ট। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে হোয়াই, এইবার ধরো এইটাকে এরর হিসেবে দিয়ে দিল, হোয়াই ডাজ দে গো দেয়ার, হোয়াই ডাজ, এটা মনে করে এতে আছে, দে গো, এটা বি অপশন,
দেয়ার, এটা সি অপশন, অ্যান্ড ডি অপশনে নো এরর, এটা ডি অপশন। তাহলে ভুলটা কোথায় থেকে যাবে? ভুলটা এ অপশনে হয়ে যাবে, কারণ হোয়াই এর পরে ডাজ এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। আর ভার্বের সিঙ্গুলার ফর্ম কেন হবে না? কারণ যেহেতু সাবজেক্ট এখানে দে, সাবজেক্ট প্লুরাল ফর্মে আসে। ঠিক আছে, তাহলে এরর যদি চলে আসে, আশা করি ইজিলি তুমি এখানে বুঝতে পারবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে তার অ্যাকশন বা তার টাইম, দুটো জিনিসের মধ্যে কোনটা ভুল আছে। বা এরকমও দিল, এখানে ডু রইলো, এখানে গোস করে দিল, সেটাও হতে পারে। এখানে হয়তো ডুই দিল, হোয়াই ডু দে গোস দেয়ার, এখানে গোস করে দিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও ভুল হবে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে ইজিলি তোমরা এরর যদি থাকে তাহলে সেটাকে বার করতে পারবে। আরেকটা সেন্টেন্স যদি আমরা এর উপরে দেখি, আমরা কোশ্চেনের উপরে আরেকটা সেন্টেন্স দেখে নাও। ঠিক আছে, আমি সেটাকে বলছি, বলবে এখানে কি হবে। ঠিক আছে, হোয়াট ডাজ ডু অর ডাজ, what do or does eat or eats, what do or does he eat or eats, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। what do or does he eats। ঠিক আছে, দেখো তুমি এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি হ্যাঁ বা নাতে দিতে পারবে না। এখানে যেটা বলো, why do they go there, তুমি বলবে ইয়েস বা তুমি বলবে নো। কারণ এখানে যে কোশ্চেন করা হয়েছে সেই কোশ্চেনে তোমাকে অ্যান্সার দিতে হলে স্টেটমেন্টের প্রয়োজন আছে, যে তারা কোথায় যাচ্ছে। ঠিক আছে, বা এখানে সে কি খাচ্ছে। তো এইগুলোর কোশ্চেনের অ্যান্সার তুমি ইয়েস অর নোতে দিতে পারবে না, যেগুলো এখানে দিতে পারছিলে। তো এগুলো ইয়েস আর নোতে দেওয়া যাচ্ছিল, এই জন্য এই কোশ্চেন গুলো ছিল ক্লোজ এন্ডেড কোশ্চেন। আর এখানে যেহেতু স্টেটমেন্ট দিয়ে দিতে হবে, তো এটাকে বলা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি লিখি, তাহলে সেন্টেন্সটাকে আমি কি লিখবো? ডু অর ডাজ হি ইট অর ইটস, হোয়াট ডাজ হি ইট, হোয়াট ডাজ হি ইট, ডাজ অ্যান্ড ইট, এক্স্যাক্টলি। বাহ, এই তো শিখে গেছো। আমি ভাবছিলাম কি হবে, খুঁজে পাচ্ছিলাম না। দেখো তাহলে কি হবে, হোয়াট ডাজ হি ইট। কেন হলো? হি সিঙ্গুলার ফর্ম, গুড। তাহলে ডাজ কি হয়ে যাবে? সিঙ্গুলার ফর্ম বসবে। আর ডু তো হয়ে গেল প্লুরাল ফর্ম, তাহলে ডু এখানে হবে না। আর যেহেতু সিঙ্গুলার ফর্মের জন্য সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব নিয়ে নিয়েছি, তাই এখানে আর প্লুরাল অর সিঙ্গুলারের কোনো ব্যাপার থাকবে না, এখানে মেইন ভার্বই বসে যাবে। আর এখানে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নেই, তাই তার আর প্রয়োজন নেই। তাহলে হোয়াট ডাজ হি ইট, এটা হয়ে যাবে আমার কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লিয়ার? Anyone have any question of this topic? Anyone have any question of this topic? কিছু সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। আমি যখন ইংরেজির একটা পেপার করলাম, পরীক্ষা নিয়ে নিলাম, সেখানে প্র্যাকটিস হয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তো ক্লিয়ার হ্যাঁ? চলো এবার আমরা নেক্সট দেখি। আচ্ছা, ইংরেজি পড়তে এবার মজা আসছে? বলছি ইংরাজি পড়তে এবার মজা আসছে না বোরিং লাগছে? চলো এবার আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হেডিং দাও, অ্যাপ্লিকেশনস অফ প্রেজেন্ট indefinite tense। ক্লিয়ার? এবার দেখবো আমরা অ্যাপ্লিকেশন। এইখানে আমরা কনসেপ্টটাকে দেখবো
কনসেপ্ট 1-2 অনুযায়ী স্টেপ বাই স্টেপ এক্সামিনার কিভাবে আমাদের এরর করাতে পারে আর কিভাবে আমরা সেই এররটা থেকে বাইরে বেরিয়ে আসবো। ঠিক আছে, চল লেখো কনসেপ্ট 1। ঠিক আছে, কনসেপ্ট 1। ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে। আই টেক টি in the morning. I take tea in the morning. ঠিক আছে, দেখো ইংলিশ নট আ সাবজেক্ট, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ। আগে এটাকে বোঝো, ইংরেজি একটা বিষয় নয়, এটা একটা ভাষা, মাথায় রাখবে। ঠিক আছে, আর যখনই ভাষা হয়ে যাবে তার দুটো জিনিস আমরা কনফিউজ হয়ে যাই। এক হচ্ছে আমরা তার মানে করার চেষ্টা করি, অর্থাৎ বেঙ্গলি বাংলায় কি হবে এটা। ঠিক আছে, যেমন মনে করো যদি কেউ তোমার সামনে ইংরেজিতে কথা বলে, তুমি হয়তো তার ওপর থেকে মানেটা বুঝে গেলে যে সে কি বলতে চাইছে, তুমি বলতে পারছো না, এটা আলাদা ব্যাপার, কিন্তু সে কি বলতে চাইছে সেটা তুমি বুঝে গেলে। তো সেইটাকে বোঝা আর তার অন্তর্নিহিত একটি মিনিং বা মানে, সেই দুটোর মধ্যে পার্থক্য আছে। কিরকম দেখো, যদি এটা তুমি বাংলা করো, আই টেক টি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা চা নিই বা আমি সকালবেলা চা খাই, চা পান করি, যা বলবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল সাধারণ বাংলা বলি। কিন্তু একটা জিনিস বোঝো, তোমার বাড়িতে কোনো আত্মীয় বেড়াতে এলো, সে এসে যদি তোমাকে এই সেন্টেন্সটা বলে যে আমি তো সকালবেলা চাই খাই, তার মানে কি বোঝাতে চাইছে? সকাল হলো, সে চা খেলো, পরের দিন আবার সকাল হবে, সে চা খাবে, তারপর দিন আবার সকাল হবে, সে চা খাবে, আবার সকাল, সে চা খাবে। তার মানে যে আত্মীয় তোমার বাড়িতে এসে তোমাকে এটা বলে দিল যে আমি তো সকালবেলা চাই খাই, তুমি তার পরের দিন সকাল হলে কি করবে? তাকে চাই অফার করবে না? তুমি তো বুঝে গেছো যে সে কি বলতে চাইছে। সে বলতে চাইছে যে আমার সকালের অভ্যাসই এটা, যে আমি রোজ সকালবেলায় চা পান করি। ইজ দ্যাট ক্লিয়ার? অভ্যাস অর্থাৎ হ্যাবিট কে বোঝাচ্ছে। তার মানে আমরা এখান থেকে দুটো মিনিং পাই, একটা আমাদের বাংলা মিনিং, বাংলা মানে, আর একটা বলছে আমি এটাকে মিনিং এর আর কি বলবো, শুধু মানে তো হয় না, তো এটাকে মিনিং বলেই লেখো, মিনিং। ঠিক আছে, অর্থাৎ অন্তর্নিহিত মিনিং যেটা রয়েছে। ঠিক আছে, আর মিনিং এখানে হ্যাবিট, এখানে হ্যাবিটস কে বোঝাচ্ছে না, এখানে তার হ্যাবিটটাকে বোঝাচ্ছে না। স্পেলিংটা NING হবে, MEANING, মিনিং। ঠিক আছে, তাহলে কি হলো যে আই টেক টি ইন দ্য মর্নিং, এটা যদি তুমি বাংলা মানে হিসাবে দেখো, তাহলে এটা এটাই বোঝাচ্ছে যে আমি সকালে চা পান করি। কিন্তু আমি সকালে চা পান করি এই কথাটার যদি আমরা অন্তর্নিহিত মিনিং দেখি, যেটা অ্যাকচুয়ালি মিনিং, সেন্স, অ্যাকচুয়ালি যেটা সেন্স, ঠিক আছে, সেখানে দেখলে কি হবে যে সে এটা বলতে চাইছে যে যখনই সকাল হবে আমি তখনই চা পান করি। অর্থাৎ তুমি এটা বুঝে গেলে যে তিনি সকাল হলেই চা খাবে, এটা তার একটি হ্যাবিট বা অভ্যাস। আর যখন কোনো অভ্যাস বোঝাবে তখন সেটাকে আমরা কি, নিত্যদিনের অভ্যাস বোঝালে আমরা সেটাকে কি বলি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট মানে অ্যাকশন, ইনডিফিনাইট মানে হচ্ছে টাইম, আর অ্যাকশন প্লাস টাইম ইজ ইকুয়াল টু টেন্স। মনে আছে সেটা? ভার্ব প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু ভার্ব কম্পাউন্ড, মনে আছে? কি বলেছিলাম? প্রেজেন্ট হচ্ছে অ্যাকশন, সরি প্রেজেন্ট হচ্ছে টাইম, ইনডিফিনাইট হচ্ছে অ্যাকশন। প্রেজেন্ট হচ্ছে টাইম, ইনডিফিনাইট হচ্ছে অ্যাকশন, আর টাইম প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু টেন্স। ভার্ব প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু
ভার্ব কম্পাউন্ড, আর ভার্ব কম্পাউন্ডই হচ্ছে আমাদের টেন্স। আশা করি মনে আছে। তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট কি বোঝায়, নিত্যদিনের অভ্যাসকে বোঝায়। আর যদি কেউ এটা বলে থাকে আই টেক টি ইন দা মর্নিং, তার মানে সে এটা বোঝাতে চাইছে, তার মিনিং এটা, নট বাংলা। বাংলা মানে খুঁজবে না, যখনই গ্রামার করবে বাংলা মানে খুঁজবে না। বাংলা মানে হচ্ছে যেটা ওপরে ওপরে বুঝে গেলাম, ঠিক আছে, ওপরে ওপরে বুঝলে হবে না, অন্তর্নিহিত মিনিং কে বুঝতে হবে যে এর মাধ্যমে সে কি বলতে চাইছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এর অন্তর্নিহিত মিনিং, অর্থাৎ সে তার রোজকার একটা অভ্যাসকে বোঝাতে চাইছে। অর্থাৎ ফার্স্ট কনসেপ্ট কি রইলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, হ্যাবিট। এখানে লিখে নাও হ্যাবিট। মুখস্থ নয়, মুখস্থ নয়, কনসেপ্টে আসো। আমি একটা লাইনে লিখে দিতেই পারতাম যে রোজকার অভ্যাস, ব্র্যাকেটে হ্যাবিট, রোজকার রুটিন, ঠিক আছে, এই সমস্ত বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কেন হবে? কারণ এখানে একটাই ভার্ব রয়েছে, ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব এন্ড দেন অবজেক্ট। ঠিক আছে, ধরো এক্সামিনার যদি এটাকে আর একটু ডিপলি, অর্থাৎ এরর করাবার জন্য কিরকম দেবে দেখো, যদি এরর করাবার জন্য দেওয়া থাকে তাহলে সেন্টেন্সটা কি থাকবে, এটা তো রাইট সেন্টেন্স, এটা তো রাইট সেন্টেন্স। তাহলে এক্সামিনার আমাকে কিভাবে এরর করাতে পারে, আমাকে ভুল করার জন্য বাধ্য করতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল সেন্স আমাকে এই সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স হিসাবে বুঝতে হবে, এবং যেটাকে আমি বলছি মিনিং, অন্তর্নিহিত মানে। ঠিক আছে, আচ্ছা এক্সামিনার কি করতে পারে, আই, লেখো সেন্টেন্সটা, আই ইউজড টু টেক টি ইন দ্য মর্নিং। I used to take tea in the morning. দেখো ইউজ টু টাকে সরিয়ে দিই যদি, তাহলে আমার এই সেন্টেন্সটা বা এই মিনিংটাই আসছে। ঠিক আছে, এবার ইউজড টুর জন্য একটা জিনিসকে খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, দেখো আমি ওপরের সেন্টেন্সটাকে মুছছি। ঠিক আছে, এখানে একটা শব্দ বা একটা জিনিস আমি বোঝাবার চেষ্টা করছি, দেখো। ঠিক আছে, একটু কনসেন্ট্রেট দিয়ে বুঝবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো মনে করো তোমার চায়ে চিনি আছে, তুমি আরো চিনি ডালতে লাগলে, তাহলে কি হবে, চাটা প্রথমে তো মিষ্টি হবে, তারপর খুব মিষ্টি হবে, তারপর আরো মিষ্টি হবে, তারপর এতটাই মিষ্টি হবে যে চাটাকে আর পান করা যাবে না, তাই না? তো কি হলো, যে যেটা যে পরিমাণ সাফিসিয়েন্ট ছিল তুমি তার থেকে বেশি পরিমাণ দিয়ে দিয়েছো। আর বেশি মিষ্টিও বিষ হয়ে যায়, বেশি মিষ্টিও বিষ হয়ে যায়। চিনি যদি প্রথম অবস্থায় গলাও, শিরা তৈরি করো, সেটা মিষ্টিই থাকবে, কিন্তু তারপর যদি আরো জাল দাও তাহলে চিনিটা যাবে পুড়ে। আর মনে রাখো 100 গ্রাম চিনিকে যদি পোড়ানো হয়, সেটুকু যদি ঢকঢক করে গিলে খেয়ে নাও, লাঞ্চটা সঙ্গে সঙ্গে ব্লাস্ট করবে, রাম নাম সেকতে। ঠিক আছে, তো যেটা প্রয়োজন, অর্থাৎ যেন ওভার না হয়ে যায়। তো এইখানে দেখো আমার আই টেক টি ইন দ্য মর্নিং, সাধারণত ইউজ টু এটা ব্যবহার করা হয় অভ্যাসকে বোঝাতে, হ্যাবিটকে বোঝাতে। কিন্তু ইউজ টুটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইহা ব্যবহার করা হয় না, এটা পাস্টে ব্যবহার করা হয়। আমরা যখন করব তখন দেখবো। ঠিক আছে, তো ইউজ টুটাকে এখানে এক্সামিনার দিয়ে দেবে তোমাকে এটা বোঝাবার জন্য যে আই ইউজ টু টেক টি ইন দ্য মর্নিং, মানে আমি রোজ সকালে হ্যাবিট জনিত কারণে বা অভ্যাস জনিত কারণে আমি চা নিয়ে থাকি। ইউজ টু মানে হচ্ছে হ্যাবিট, অর্থাৎ অভ্যাসগত ভাবে। ঠিক আছে, অভ্যাসগত ভাবে। কিন্তু ইউজ টু কি করছে, তাহলে টেক এখানে কি করছে, ইউজ টু যদি হ্যাবিট বা অভ্যাসকে বোঝায়, তাহলে টেক এখানে কি করছে, টেকও তো অভ্যাস আর হ্যাবিটকেই বোঝাচ্ছে না? তো এটা কি হচ্ছে, চিনির ওপরে চিনি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডকে বলা হয় তোমার সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। লিখে নাও এটাকে, এই ওয়ার্ডটার মিনিং আমি দেখাচ্ছি, করে বোঝাচ্ছি। সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন
আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয় না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয় না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যতটুকু প্রয়োজন ততটুকুই হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হবে। beyond what is needed, যতটুকু প্রয়োজন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্সের মধ্যে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয় না, তার কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যতটুকু প্রয়োজন ততটুকুই হবে। beyond what is needed, beyond what is needed, যেটুকু প্রয়োজন সেটুকুই এখানে হয়। এখানে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন ইউজড হয় না, অর্থাৎ টেক যেহেতু অলরেডি হ্যাবিটকে বোঝাচ্ছে, টেক যেহেতু অলরেডি হ্যাবিটকে বোঝাচ্ছে, তাই এখানে আমি আমার হ্যাবিট জনিত কারণ বোঝাবার জন্য ইউজ টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা প্রেজেন্টে হয় না, পাস্টে হয়। আমরা যখন পাস্ট দেখব তখন দেখব যে এক্সপ্রেশন, তার 1 মিনিট বানানটা ভুল লিখেছি, দেখিনি আমি। হ্যাঁ, SSION হবে, ঠিকই আছে। ঠিক আছে, তো সুপারফ্লুয়াস এক্সপ্রেশন মানে হচ্ছে যে প্রয়োজনের থেকে অতিরিক্ত বা বেশি যেটা হবে সেটা হবে। ঠিক আছে, যেমন দেখো এই ওয়ার্ডটাকে যদি এক্সপ্রেশন করি, ধরো আমি তোমাকে বললাম পাস্ট হিস্ট্রি, বা পাস্ট রেকর্ড। ঠিক আছে, তো দেখো হিস্ট্রির মধ্যে তো অলরেডি পাস্ট ঢুকে আছে, তো সেটাকে বোঝাবার জন্য আবার পাস্ট শব্দটার প্রয়োজন আছে কি? তো এটা সুপার এক্সপ্রেশন হলো পাস্ট হিস্ট্রি। আরে ভাই, রেকর্ড তো পাস্টেরই রাখা হয়, ফিউচারের রেকর্ড আমি কি করে রাখবো? আমি তো আদৌ জানি না সেই ইনসিডেন্ট ঘটবে কিনা, তাই না? তো রেকর্ড তো পাস্টেরই হয়, রেকর্ড তো ফিউচারের হয় না, তো সেখানেও পাস্টটা এক্সট্রা ওয়ার্ড ইউজ হচ্ছে। তো এগুলো, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে তোমার সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, যেই জিনিসগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় না। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? এবার দেখো আরেকটু জিনিস নোট করো এর উপরে, সুপারফ্লুয়াস এক্সপ্রেশনের উপরেই। কিরকম? ধরো, যেমন ধরো আমি তোমাকে বললাম যে ইউজ টু হ্যাবিট বা অভ্যাসকে বোঝাচ্ছে, তাহলে ইউজ টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আসবে না, ইউজ টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আসবে না। ফর এক্সাম্পল, তুমি আরেকটা এক্সাম্পল ধরো দেখে নাও, যে এখানে বলা হলো they use their car, they use their car to go anywhere, to go anywhere, they use their car to go anywhere। দেখো ইউজ যে ওয়ার্ডটা বললাম, ইউজ টু যেটা ছিল, ঠিক আছে, তার মধ্যে যে ইউজটা রয়েছে এর একটা আলাদা মিনিং রয়েছে, সেটা হচ্ছে ব্যবহার, তাই না? ইউজ এর আরেকটা মিনিং রয়েছে কি? ব্যবহার। তো যে সেন্টেন্সটায় ব্যবহার ইন্ডিকেট করবে, যেমন আমি তোমাকে বললাম যে ইউজ টু সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, তুমি এটা মুখস্থ করে নিলে যে ইউজ যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় না।
ঠিক আছে, এবার আমি যখন তোমাকে সেন্টেন্সটা দিলাম, দে ইউজ দেয়ার কার টু গো এনিওয়্যার, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে? তুমি কি করলে? ইউজটাকে ইন্ডিকেট করে এই সেন্টেন্সটাকে ভুল করলে, যে এখানে ইউজ হয় না, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। কিন্তু দেখো ইউজ এখানে কি, ইউজের মিনিংটা এখানে কি? ব্যবহার। আর ব্যবহার মানে কি? এখানে এ ভার্ব হিসাবে ট্রিট হচ্ছে, বা ফার্স্ট ফর্ম অফ ভার্ব বলতে পারো, V1 ট্রিট হচ্ছে। তাহলে এইখানে যদি ইউজ ভার্ব বা ব্যবহার হিসাবে ট্রিট হয়, তখন এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? কারণ দে ইউজ দেয়ার কার টু গো এনিওয়্যার, তারা যে কোনো জায়গায় যাবার জন্য তাদের গাড়ি ব্যবহার করে, আমার গাড়ি সে কখনো ব্যবহার করে না। তাহলে এটাও তো তাদের হ্যাবিটই বোঝাচ্ছে যে দে ইউজ দেয়ার কার, দে ইউজ দেয়ার কার, তারা তাদের গাড়িকে, অর্থাৎ হ্যাবিটকে বোঝাচ্ছে। আর হ্যাবিটকে যখন বোঝাবে সেটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হবে। ঠিক আছে, তো ইউজড টু, মাথায় দেখো, ইউজড টু অর্থাৎ এটা হচ্ছে কি? ভার্বকে সুপারফ্লুয়াস করছে, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজড টু তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় না, কিন্তু অ্যাজ এ ভার্ব যদি ইউজ এর অর্থ যদি ব্যবহারকে বোঝায়, তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ কিন্তু হবে। আমি যেই বললাম এখানে ইউজ টু কেটে দিলাম, তুমি ইউজ দেখে এটাকেও কেটে দেবে না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ এখানে ইউজ শব্দটা ব্যবহার করা হয়েছে, ইউজ মানে হচ্ছে ব্যবহার, এবং যেটা ভার্বের সেন্স নিয়ে সেন্টেন্সে অ্যাপ্লাই হয়েছে। क्लियर? समझे कि नहीं समझे? দাদা বলছি যে তাহলে ওইখানে তো আর ইউজ টু দেবে না, আমাকে তো শুধু ইউজই দিয়ে না দেবে যদি আমার না না, habit হ্যাঁ কে হ্যাঁ, বোঝায়, শুধু ইউজ দেবে। হ্যাঁ, বুঝতে হ্যাবিট পারি। যদি বোঝায় তখন সেখানে ইউজডি থাকবে, সেখানে টু কখনোই থাকবে না। ঠিক আছে, তো এইটুকু না, যেহেতু আমি ইউজ টু বললাম, দেখলো ইউজ দেখলে আর কেটে দিলে, বললে এটাই ভুল আছে চলো, তো সেটা যেন না হয় সেটা আমি তোমাকে এখানে নক করে দিলাম, যে এই ধরনের ভুল যেন আবার করে আসবে না। ঠিক আছে, তো কনসেপ্ট ওয়ান কি বলছে? যে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট যে সেন্সে ইউজ করব, তার একটা জিনিস হচ্ছে হ্যাবিট। ওকে, বেশ, চলো এবার আসছি কনসেপ্ট টু। কনসেপ্ট টু, লেখো টু। টুতে একটা সেন্টেন্স, আবার আবার এক্সাম্পল দেখি, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে ভালো বুঝবে। ঠিক আছে, এক্সাম্পল লেখো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। ঠিক আছে, আর একটা সেন্টেন্স লেখো, আই ওয়াচ এ মুভি, ওয়াচ এ, VI হবে নাকি, মুভি, আই ওয়াচ আ মুভি। ঠিক আছে, দুটো সেন্টেন্স বলে দিচ্ছি, দেখ। দেখে নাও চটপট চটপট। আই গো টু স্কুল, আই ওয়াচ আ মুভি। আচ্ছা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কি আমাকে হ্যাবিট বোঝায়? এটা কি হ্যাবিট বোঝায়? আই গো টু স্কুল, এটা কি হ্যাবিট বোঝায়? অভ্যাস বোঝায়? এরকম অভ্যাস কারো আছে? এরকম অভ্যাস কারো আছে? এরকম অভ্যাস আমরা তৈরি করি না। আমি তো ক্লাস 5 পর্যন্ত স্কুলেই যাইনি, মেরে পিটিয়ে টেনে ছিঁচড়েও আমাকে স্কুল পর্যন্ত নিতে পারেনি। তো এই ধরনের হ্যাবিট তো আমরা পুষি না, এটা হ্যাবিট নয়। কেন হ্যাবিট নয়? এটা কিন্তু হ্যাবিট নয়, এটা অভ্যাস নয়, হ্যাবিট নয়।
আমার ওপরে কিছু প্রেসার ক্রিয়েট করা হয়েছে যার জন্য আমি এটা করতে বাধ্য। আমার ওপরে কিছু প্রেসার ক্রিয়েট করা হয়েছে যার জন্য আমি করতে এটা বাধ্য। আমার ওপর কোনো প্রেসার না থাকলে থোড়ি আমি স্কুলে যাব? আমার ওপর যদি প্রেসার না থাকে আমি থোড়ি স্কুলে যাব? এরকম অভ্যাস তো আমি তৈরি করিনি, অন্তত আমার এই অভ্যাস কোনোদিন তৈরি ছিল। ঠিক আছে, আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলেই যাই। ঠিক আছে, তো আই গো টু স্কুল এটা তো হ্যাবিট নয়, তাহলে এটা কি? তাহলে এটা কি? ঠিক আছে, তো এই ধরনের অভ্যাস কেউই তৈরি করে না বা হয় না, এটা কি হয়, প্রেশার ক্রিয়েট করে করানো হয়, অর্থাৎ সেটাকে তুমি বলতে পারো রুটিন। কি বলতে পারো? রুটিন। তো আই গো টু স্কুল এটা কখনোই হ্যাবিট নয়, এটা হচ্ছে রুটিন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমার সেকেন্ড কনসেপ্ট কি দিচ্ছে, যেটা রুটিন হবে। যেটা রুটিন হবে, ঠিক আছে। তো যে জিনিসটা রুটিন বোঝাবে সেই জিনিসটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হবে। আই গো টু স্কুল এটা কখনোই আমাদের হ্যাবিট নয়, কারণ এগুলো আমাদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য আমরা করে থাকি, বা আমাদেরকে নিত্য জীবন চালাতে গেলে করতে হবে তাই করে থাকি, তো সেটা হয়ে যাবে রুটিন। ঠিক আছে, তো এইবার বলো, দেখো এখানে এই যে আই গো টু স্কুল এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। কেন প্রেজেন্ট ইনডিফিনাইট? কারণ আমি যে স্কুলে যাচ্ছি এটা রুটিন তখনই হবে স্কুলটা যদি সেম হয়। স্কুলটা কি হবে? স্কুল, স্কুল এখানে সেম, স্কুল এখানে সেম। এরকম তো হয় না যে ইউনিফর্ম পরে গিয়ে দাঁড়ালাম, চলো আজকে না না এটা না এটা না, এই স্কুলে যাবো। কালকে আবার ইউনিফর্ম এসে দাঁড়ালাম, না কালকে এই স্কুলে গেছিলাম, এই স্কুলে ভালো লাগছে না, আজকে এই স্কুলে যাবো। তো এইভাবে তো আমরা স্কুলে যাই না। তো স্কুল তো সবসময় সেম হয়, আর সেম যদি হয়ে থাকে তবেই রুটিন হবে। ঠিক আছে, তো এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেল। ওকে, গুড। চলো নেক্সট সেন্টেন্স কি বলছে, আই ওয়াচ আ মুভি। আই ওয়াচ আ মুভি। আই ওয়াচ আ মুভি এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? এখানে মুভি তো সেম, এখানে মুভি তো সেম। মুভি যদি সেম হয়ে যায় তাহলে এটা কি হবে? রুটিনকেই বোঝাচ্ছে কি? এটা আই ওয়াচ আ মুভি, এটা কি এই সেন্টেন্সটা কি ঠিক আছে কি নেই? এটা যেমন আই গো টু স্কুল, স্কুল সেম, আমি বারবার একই স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, সেই ক্ষেত্রে এটা রুটিন হয়ে গেল। তো আই ওয়াচ আ মুভি এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে? কেন হবে না? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা কেন হবে না? এখানে ভার্ব রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে প্লাস রয়েছে, আর ভার্ব তো এখানে তোমার হচ্ছে গিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম অফ ভার্বই রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট কেন হবে না? কারণ মুভি বলছে, স্কুল তো আমি একটা মানলাম, বই কি আর মানে সিনেমা কি আর একটাই দেখবো প্রতিদিন? এক্স্যাক্টলি, যদি আমি একটাই সিনেমা দেখি রোজ তাহলে তো আমাকে সাইকোয়াট্রিস্ট দেখাতে হবে, কারণ তাহলে আমার মাথা ঠিক নেই। অর্থাৎ এটা হচ্ছে কি ননসেন্স। ননসেন্স প্রসেস। মুভির আগে ওয়াচ হয় না, সিন হয়। দেখো সিন বা ওয়াচ নিয়ে এখানে সিন দিলেও ভুল হবে, সিন দিলেও ভুল হবে, আমি বলছি কোনটা ঠিক হবে। তো আই ওয়াচ আ মুভি এটা যদি দিই তাহলে মুভি তো সেম, একটাই মুভি, আর একটাই মুভি আমি কন্টিনিউয়াস প্রতিদিন দেখব, তার মানে আমি একটা ননসেন্স, আমার মধ্যে কোনো সেন্স নেই যার জন্য আমি একটা মুভি দেখছি। ঠিক আছে,
তো এইখানে যেটা হতে পারে দেখো, এটাকে দুরকম ভাবে কারেকশন করা যেতে পারে, দুরকম ভাবে কারেকশন করা যেতে পারে। কিভাবে কারেকশন করা যেতে পারে? এক হতে পারে I watch movies. I watch movies অর্থাৎ আমি মুভি বই দেখি, ফিল্ম দেখি, একটা না, আমার বই দেখাটা অভ্যাস। এবার সেটা যে আমাকে একটাই ফিল্ম দেখতে হতে হবে মানে, আমি অনেক মুভি দেখি, অর্থাৎ রোজই এট এ টাইম আমি মুভি দেখি, একটা তো এটা হতে পারে। অথবা হতে পারে I am watching a movie কন্টিনিউয়াস চলে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। I am watching a movie, একটা মুভিকে আমি দেখছি। ঠিক আছে, তো সেন্টেন্স এটা ঠিক হতে পারে যদি আমি মুভিটার এটাকে কেটে এখানে এস যোগ করে দিই, মুভিজ করে দিই। আর এক ঠিক হতে পারে I am watching a movie। তো এই দুটো সেন্টেন্স যদি আমাকে সেন্টেন্সটা দেওয়া থাকে, তার কারেকশন হিসেবে আমি এই দুটো জিনিস করতে পারি। ঠিক আছে, তো সেখানে ওয়াচ যদি এটাকে করি, তাহলে এটা একটি রুটিন হয়ে যাবে, তাহলে এটি একটি রুটিন হয়ে যাবে, তাহলে এটি একটি রুটিন হয়ে যাবে। আর যখনই রুটিন হয়ে যাবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, কিন্তু নিচেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, এটা রুটিন নয়। আমি একটা মুভি দেখছি, কন্টিনিউয়াস চলছে। ঠিক আছে, তো এটা তখন হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এরর এইভাবেও আসতে পারে, যেমন I go to office on time, I go to office on time। ঠিক আছে, তো এটাও তো একটা নিত্যদিন অভ্যাসকেই বোঝাচ্ছে। ঠিক আছে, বাট I am going to office on time, দেখো এখানে খুব ভালো একটা সেন্স কাজ করবে। দেখো, চলো গো টু অফিস দিয়ে বোঝাই, ভালো বুঝতে পারো। দেখো, I go to office on time, I go to office on time, I go to office on time মানে আমি অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছাই। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটাও রুটিনকে বোঝাচ্ছে, একটা টাইম মেনটেন করে। আমার উপর প্রেশার আছে, আমি সেই জন্য কাজটা করছি, নিজে থেকে নয়। ঠিক আছে, কারণ আমার রুজি রোজগার বা চাকরিটা ধরে রাখতে হবে, তাই আমি অন টাইম অফিসে পৌঁছাচ্ছি। তো এটা একটা রুটিনকে ইন্ডিকেট করছে। I go to office on time মানে কি, আমি রোজ একই টাইমে অফিসে যাই, আমি রোজ একই টাইমে অফিসে যাই। ঠিক আছে, অ্যাকশনকে বোঝাচ্ছে। বেশ, যদি আমি সেন্টেন্সটাকে এরকম লিখি, I am going to office on time, তাহলে এই সেন্টেন্সটা কি ঠিক আছে? I am going to office on time প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মে আমি লিখেছি, তো এই সেন্টেন্সটা কি ঠিক আছে বলবে? চম্পা বলছে না। বেশ, কেন ঠিক নেই? কজটা একটু লিখবে। দেবজানিও বলছে না। আর কেউ? কেন ঠিক নেই মনে হচ্ছে? কারণটা বলবে। ঠিক আছে, শুক্লা বলছে। দেখো, এই সেন্টেন্সটা ঠিক নেই, আমি বারবার বলছি, শুধু বাংলা মানে নয়, যে বাংলা মানে দেখবে সে বলবে ঠিকই আছে, কিন্তু আমি মিনিং দেখতে বলছি না। আমি মিনিং দেখতে বলছি, বাংলা মানে নয়। যে বাংলা মানে দেখবে সে বলবে ঠিক আছে, বাংলা মানে বার করবে, বলবে ঠিক আছে।
কি বলেছি? আই অ্যাম গোয়িং টু অফিস অন টাইম। গোয়িং মানে কি? চলছি। আমি একই সময়ে অফিস চলছি। আরে ভাই কখনো তো অফিস গিয়ে পৌঁছাবো, কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে কখনো অফিস পৌঁছাবো এটা বোঝাচ্ছে। এর অন্তর্নিহিত মিনিংটা যদি দেখি, আই অ্যাম গোয়িং টু অফিস অন টাইম, গোয়িং, অ্যাকশন কমপ্লিট হয়েছে? অ্যাকশন এখানে কমপ্লিটই হচ্ছে না। তো অ্যাকশন যদি কমপ্লিট না হয়, আজকের অ্যাকশন কমপ্লিট না হলে কালকের অ্যাকশন স্টার্ট হবে না, কালকের অ্যাকশন স্টার্ট না হলে কালকের অ্যাকশন শেষ হবে না। আর অ্যাকশন যদি বারবার শুরু আর শেষ না হয়, তাহলে সেটা রুটিন কি করে হবে? অ্যাকশন যদি শুরু হয়ে চলতেই থাকে, তাহলে সেই অ্যাকশনের রিপিটেশন কি করে হবে? আর রিপিটেশন না হলে সেটা রুটিন কি করে হবে? তাই নয় কি? বোঝাতে পারলাম ব্যাপারটা? যে আই অ্যাম গোয়িং টু অফিস অন টাইম, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল। কারণ আমি অফিসে যাচ্ছি, कहीं पर तो कुछ गड़बड़ है ना। समझे कि नहीं समझे? তো আই অ্যাম গোয়িং টু অফিস এটা ঠিক নেই, আই গো টু অফিস অন টাইম এটা ঠিক আছে। অর্থাৎ আমি একই সময়ে অফিসে যাই সঠিক সময়ে, আমি সঠিক সময়ে অফিসে পৌঁছাই। এটা একটি অভ্যাস তো নয়, ঠিক, এটা রুটিন। আর এই ধরনের রুটিন অনেক মানুষই পোষণ করে থাকে, তারা অফিসে সঠিক সময়ই পৌঁছে যায়। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে টপিকের ওপর? ক্লিয়ার? তো ইংরেজি পড়তে আশা করি মজা লাগছে। যদি ভালো না লাগে তাহলে বলে ইংরেজি ক্লাস বন্ধ করে দিই, অফলাইন শুরু করে তখন পড়াবে রিন্টু এসে। ওকে, বেশ, ঠিক আছে, চলো। যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাস, যদি মজা পাও, দেখো অ্যাকচুয়ালি ম্যাথ জিআই করাই লজিক্যালি, আমি জানি সেই জিনিসের মধ্যে ইন্টারেস্ট বা মজা থাকে। তো ইংরাজি নট আ সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, এর মধ্যেও মজা আছে, এই জিনিসও টেকনিক্যালি বোঝা যায়। ঠিক আছে, ম্যাথামেটিক্স যেমন ফর্মুলা দিয়ে হয়, ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন হয় না, আমি যেমন ফর্মুলা ভেঙে দেখিয়ে দিই। দেখো আমি যে ইংরাজি করাচ্ছি সেটাকেও আমি কাউকে কিছু মুখস্থ করতে বলিনি, সবকিছু টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাও আমি মনে করি আমি ইংরেজি জানি না, একই স্পেলিং মিস্টেক হয়, ঠিক আছে, তাও আমি স্বীকার করি যে আমি ইংরেজি জানি না। তবে যেটুকু জানি তোমরা সেটা নিতে পারবে। আজ 9টা থেকে 9, তাহলে হয়তো রুটিনটা ভুল হয়ে গেছে, 11টা থেকে ক্লাস হবে। ক্লাস 11টা থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি তাহলে খেয়াল করিনি। ঠিক আছে, ম্যাথ ক্লাস 11টা থেকেই হবে। এখন তো অফলাইন পড়ানো আছে, একটা ব্যাচ পড়িয়ে নিই, তারপর পড়াবো তোমাদের আবার অনলাইনে। ঠিক আছে, তো যাই হোক, আমরা পরের দিন আমরা কনসেপ্ট 3 একটা রয়ে গেল, যেটা আজকে হলো না, অনেকটা টাইম হয়ে গেছে, পড়তে চলে এসছে। তো কনসেপ্ট 3টা আমরা পরের দিন দেখে নেব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এখানেই অফ করছি। ওকে, আবার 11টায় ক্লাস হবে, 11টায়।